আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে কাজী মাহফুজুল হক। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের বৈঠক। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলট সহ নিহতের সংখ্যা ৩২, আহত ১৬৪ জন, জানিয়েছে আইএসপিআর। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠক। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রণয়নের কাজ সম্পন্ন করতে চায় কমিশন, বললেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। অন্তর্বর্তী সরকারের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত, মির্জা ফখরুল ইসলামের মন্তব্য। গাজায় ২৪ ঘন্টায় অনাহারে শিশুসহ ১৫ জনের মৃত্যু, তীব্র খাদ্য সংকটে ভুগছেন গাজার বাসিন্দারা। এবং পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো টি-20 সিরিজ জয় করল বাংলাদেশ, যুব ও ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আজ আরও ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেয়া ১৩টি রাজনৈতিক দলের নেতারা হলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, এলডিপির রেদওয়ান আহমেদ, খেলাফত মজলিসের ডক্টর আহমদ আব্দুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির তানিয়া রব, ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের বজলুর রশিদ ফেরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স এবং গণফোরামের ডাক্তার মিজানুর রহমান। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে, আহত হয়েছেন ১৬৪ জন। নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন নারী শিক্ষক ছাড়া বাকিরা শিশু। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়। এদিকে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এক ব্রিফিংয়ে বলেছেন, আহতদের জন্য নেগেটিভ গ্রুপের রক্ত প্রয়োজন। তিনি হাসপাতালে মানুষকে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ করেছেন, কারণ এতে চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটতে পারে। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী আরও জানান, মোট ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও ৭ জনের মরদেহ শনাক্ত করা যায়নি। বিস্তারিত জানাচ্ছেন মিম আক্তার। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে আহত ১৬৪ জনের। আহতদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন তারা। এদিকে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সংখ্যা নিয়ে নানা বিভ্রান্তি ও গুজবের প্রেক্ষাপটে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। দুর্ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত, নিহত ও নিখোঁজদের নাম ঠিকানা সহ তালিকা তৈরিতে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে ৬ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও প্রতিনিধি রাখা হয়েছে। এই কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট পরিবারদের সঙ্গে যোগাযোগ এবং নিশ্চিত তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করতে কাজ করছে কমিটি। যদি আমি একসাথে দিতাম তাহলে আমি বলতাম মেয়েকে যে আম্মু তুমি নিয়ে আসো, আমার মেয়েও তো চলে যেত, এরকম দুইজনই থাকতো না। সেটাই আমি ভাবছি, হয়তো আল্লাহ আমাদের ভালোবাসে বা আল্লাহ হয়তো আমাদের মুখের দিকে তাকাইছে। ওই দিনটা তো আমাদেরও দেখতে হইতো, বা আমরা এখনো ওদের জন্য কান্না করি যে এই বাচ্চাগুলোর দিকে, যে সেম কাহিনী তো আমাদের সাথে হয়ে যেত। এখান থেকে বিমানের নয়েজ হচ্ছে, আবার বিমান যাচ্ছে, আবার ইন ফিউচারে যখন বিমানগুলো যাবে
তখন তো বিমান যখন যাবে তখনই বাচ্চাদের বিদ কম্পন করে উঠবে যে এই পড়ে গেল কিনা। এই কমিটি ছাড়াও দুর্ঘটনার সার্বিক দিক, উদ্ধার ও চিকিৎসা সহায়তা, অবকাঠামোগত ক্ষতি এবং নিরাপত্তা ঘাটতির বিষয়গুলো পর্যবেক্ষণের জন্য আলাদাভাবে প্রশাসনিক কর্মকর্তারা কাজ করছেন বলে জানানো হয়েছে। এদিকে আজও সকাল থেকেই প্রতিষ্ঠানের প্রধান ফটকে উৎসুক জনসাধারণকে ভিড় করতে দেখা যায়। মিম আক্তার, বিটিভি নিউজ। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রণয়নের কাজ সম্পূর্ণ করতে চায় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আজ 18তম দিনের বৈঠকের শুরুতেই তিনি কথা বলেন। জাতীয় সনদ চূড়ান্ত করার প্রক্রিয়ার কাজ দ্রুত সম্পন্ন করতে চলতি জুলাই মাসের বাকি দিনগুলোতে আলোচনার সময় আরও কিছুটা বাড়িয়ে বৈঠকে অংশ নিতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান অধ্যাপক আলী রিয়াজ। 18তম দিনের বৈঠকে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত 5টি বিষয় এজেন্ডা করা হয়। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, সিপিবি, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণফোরাম, বাসদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জেএসডি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দ্বিতীয় দিনের প্রথমার্ধের শুরুতে নির্বাচন কমিশন গঠন বিষয়ে সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালন ও সিলেকশন কমিটি গঠন ও এর কাঠামো বিষয়ে আলোচনায় মতামত দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতি গোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন। বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতি গোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদের নেতৃত্বে 20 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন হলে সমস্যাগুলো কমে আসবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন। নতুন বাংলাদেশের বুনিয়াদকাল 2024-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে 36 জুলাই নামে। এ জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? লাল জুলাইয়ে বিপ্লবী সময়রেখার উপর নজর বোলাবো আমাদের এবারের আয়োজন। 24-এর এদিন গণ আন্দোলন দমাতে টানা চতুর্থ দিনের মতো ফ্যাসিস্ট হাসিনা সরকারের জারি করা কারফিউ অব্যাহত থাকে। সেই সঙ্গে দিনটি সাধারণ ছুটি হিসেবে আগেই ঘোষণা করা ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই এদিন কর্মসূচিগুলো স্থগিত ছিল। আদালতের রায়ের আলোকে সরকার 7% কোটা রেখে প্রজ্ঞাপন জারি করে। সমন্বয়ক নাহিদ ইসলাম ব্রিফিংয়ে বলেন, সরকার এই প্রজ্ঞাপন জারি করতে যে পরিমাণ রক্ত ঝরিয়েছে, যে পরিমাণ লাশ পড়িয়েছে, সেটা অনাকাঙ্ক্ষিত। এর জবাব আমরা চাচ্ছি। এছাড়া প্রজ্ঞাপন জারির বিষয়ে শিক্ষার্থীদের কোনো মতামত নেওয়া হয়নি। আমাদের আন্দোলন অব্যাহত। নিখোঁজ সমন্বয়কদের নিয়ে উদ্বেগ বাড়ে দেশবাসীর। সমন্বয়কদের মুক্তি চেয়ে বিবৃতি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক 22 শিক্ষক। সাধারণ নাগরিকরাও সোচ্চার হন এসবের বিরুদ্ধে। এদিন কারফিউর মধ্যেও
বিরোধী নেতা ও বিক্ষোভকারীদের লক্ষ্য করে ফ্যাসিস্ট হাসিনা অব্যাহত রাখে গণগ্রেফতার অভিযান। সরকার বারবার সংলাপের কথা বললেও অব্যাহত থাকে তাদের দমনপীড়ন। শিক্ষার্থীরা একে আখ্যা দিয়েছেন দিনে নাটক, রাতে আটক হিসেবে। ইন্টারনেট শাটডাউনের আড়ালে ফ্যাসিস্ট হাসিনার চালানো গণহত্যা বিষয়ে সোচ্চার হতে থাকে আন্তর্জাতিক মহল। আন্দোলন দমনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর যান সরঞ্জাম ব্যবহার করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সংস্থাটি। জবাবদিহিতা চেয়ে দেয় কড়া বার্তা। The one thing I do want to add, because we've seen our serious concern in this regard has been conveyed to the relevant authorities in Bangladesh by our colleagues. বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার হায়না বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে দেশের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখায় প্রবাসী বাংলাদেশিরা। প্রতিবাদ হয় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতেও। প্রথম আমরা সেই দেশের মাটিতে আমরা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছি। দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে তাদের উপরে পাখির মতো গুলি চালাচ্ছিল। আমরা আমাদের মা বা ভাই বোনদের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। তখন আমরা নেমে গিয়েছিলাম আন্দোলনে। আমাদের মাথায় তখন ওই চেষ্টা ছিল না যে আমাদের কি হবে। আমার মা বা ভাই বোন যারা এই দেশে বাস করে তারা যদি মারা যায়, আমরা প্রবাসের মাটিতে বসে থেকে কার জন্য রেমিটেন্স পাঠাবো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন মারা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয়চন্দ্র তরুয়া। এদিন নতুন করে খোঁজ পাওয়া যায় আরও 8টি মৃতদেহের। দীর্ঘ ব্ল্যাক আউটের পর এদিন রাতে ঘণ্টাখানেকের জন্য শুধু ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যায়, যদিও সে গতি ছিল খুবই ধীর। ব্যবহার করা যায়নি ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ। আন্দোলনের অনেকগুলো মুভমেন্টই আমাদের মনে হয়েছে আন্দোলন হয়তো শেষ বা আমাদের হাতে কিছু করার নেই, থাকবে না। কিন্তু আমরা এই জায়গায় দৃঢ় ছিলাম যে আন্দোলনটা চালিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে চালিয়ে যেতে হবে। যদি এক সপ্তাহ আন্দোলন করা সম্ভব না হয়, এক সপ্তাহ পরে আন্দোলনটা চালিয়ে যেতে হবে। যে কোনো মূল্যে কৌশলে আবারও আন্দোলনটাকে শুরু করতে হবে, এটা আমাদের চিন্তায় ছিল। কারণ এই আন্দোলন থেকে আর পিছপা হওয়ার আসলে কোনো ধরনের সুযোগ ছিল না। কারণ এরপরেও যদি আসলে এই সরকার টিকে যায়, এই আন্দোলন ব্যর্থ হয়, তাহলে এই দেশে থাকারই আসলে মানে এই দেশ আর সাধারণ মানুষের দেশ থাকবে না। ভয়াবহভাবে এই দেশ মানুষের রাষ্ট্র জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আর কি, যেটা অলরেডি গত 16 বছর দাঁড়িয়েছে। ফলে যখন কারফিউ হলো, সেনাবাহিনী প্রথমে তো জনগণের বিপক্ষেই নেমেছিল, সরকারের পক্ষে সরকারকে সেভ করতে তারা নেমেছিল। বিভিন্ন জায়গায় তারা গুলিও চালিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, ব্লক রেড দিয়ে গ্রেফতার করা হচ্ছিল সবাইকে, আমাদেরকে গুম করা হয়েছিল। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ। আগামীকালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। গতকাল দুপুরে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার এ তথ্য জানান। মাইলস্টোন স্কুল ট্রেজারির ঘটনায় চাঁদপুরে একটি শোক র্যালি বের করে জাতীয় নাগরিক পার্টি NCP। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয়। সেখানে পথসভায় NCPর নেতারা বলেন, দলের রাজনীতির মাঠে বিভিন্ন দলের আদর্শ ও মত পার্থক্য থাকলেও দেশে আওয়ামী লীগের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। আমাদের নিজেদের মধ্যকার মত পার্থক্যে ফাটল ধরিয়ে সুযোগ নেওয়ার জন্য অনেকে বসে আছে। আমরা এই বাংলাদেশে এই সুযোগ আর কাউকে দিব না। আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, আমাদের নাম ভিন্ন হতে পারে। আমরা বিএনপি, জামাত, NCP, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ এমন বিভিন্ন নামে রাজনৈতিক লড়াই করতে পারি, কিন্তু যদি আওয়ামী লীগ প্রশ্ন আসে তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে এই সকল সন্ত্রাসীদেরকে প্রতিহত করব। আমরা একসাথে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব, যে বাংলাদেশে রাস্তায় বেরোলে আপনাদের দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না, যে বাংলাদেশে আপনার সুচিকিৎসা নিশ্চয়তা থাকবে, যে বাংলাদেশে আপনার বাচ্চা স্কুলে পাঠাইলে বিল্ডিং ভেঙে পড়বে, ওই আকাশ থেকে প্লেন ভেঙে পড়বে, এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না।
এগুলো তদন্ত করা হোক, হাসিনার আমলে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে। পথসভায় বক্তব্য শেষে হাজীগঞ্জের শহীদ আজাদ চত্বর উদ্বোধন করা হয়। এর আগে চাঁদপুর সার্কিট হাউসে গণ-অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দলের কেন্দ্রীয় নেতারা। চাঁদপুরে কর্মসূচি শেষে এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর কুমিল্লার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। 24-এর রক্তাক্ত জুলাই, দেশে তখন তীব্র গণজাগরণ, ছাত্র জনতার রক্তে রঞ্জিত রাজপথ। তখন দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও থেমে থাকেননি প্রবাসীরা। স্বজনদের জন্য ভালোবাসা আর দেশের প্রতি দায়বোধ থেকে প্রবাসের মাটিতে গড়ে তুলেছেন শক্ত এক প্রতিরোধ। বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা শুধু অনন্যই নয়, ছিল সাহসিকতার প্রতিচ্ছবি। রেমিটেন্স পাঠানো বন্ধসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এনে দেন নতুন গতি। লাখো প্রবাসী কণ্ঠে ধ্বনিত হয় দেশের গণতন্ত্র আর ন্যায় বিচারের পক্ষে দৃপ্ত উচ্চারণ। জুলাই গণ-অভ্যুত্থানে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের এই অনন্য অবদান নিয়ে আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদন। জুলাইয়ে বাংলাদেশের রাজপথ জুড়ে যখন কোটা আন্দোলনকে কেন্দ্র করে গর্জে ওঠে বৈষম্য বিরোধী গণজাগরণ, তখন তার দেশের সীমানায় সীমাবদ্ধ থাকেনি। স্বৈরাচারীর দমনপীড়নার শহীদ আবু সাঈদ ও মুগ্ধের রক্তে রঞ্জিত রাজপথের খবর ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। দেশের এই সংকটে নীরব থাকতে পারেনি প্রবাসীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানাভাবে সোচ্চার হয় দূর দেশে থাকা লাখো বাংলাদেশি। আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিরা দাঁড়িয়েছে শিক্ষার্থীদের পক্ষে। মালয়েশিয়ার মতো দেশে আইনি বাধা সত্ত্বেও তারা নিঃশব্দে অবস্থানে অংশ নেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যানার হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা, আর তাদের পাশে থাকেন নানা দেশের সচেতন মানুষও। আন্দোলনকারীরা বলছেন, দেশের রাজপথে যারা লড়েছেন, প্রবাসে দাঁড়িয়ে প্রতিবাদী কণ্ঠ তোলা রেমিটেন্স যোদ্ধারাও সেই একই লড়াইয়ের সাথী। তাদের সম্মিলিত বার্তা, বাংলাদেশ চায় ন্যায়ভিত্তিক, সমানাধিকারপূর্ণ মানবিক এক রাষ্ট্র। বিভিন্ন সেক্টরের মানুষ আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম ভূমিকা রেখেছে রেমিটেন্স যোদ্ধারা, এবং রেমিটেন্স যোদ্ধাদের এই আন্দোলনের কারণেই সরকার একটি বিশাল চাপ অনুভব করে, এবং তাদের এই চাপের কারণে আন্দোলন নতুন দিকে ধাবিত হয়। এবং অবশ্যই আমাদের এই জুলাই আগস্ট আন্দোলনে তাদেরকে অবশ্যই সহযোদ্ধা হিসেবে আমরা সহযোদ্ধা মনে করি, এবং তাদের ভূমিকা অবশ্যই জুলাই আগস্ট আন্দোলনে তাদেরকে চিরস্মরণীয় বাংলাদেশ মনে রাখবে। ফ্যাসিস্ট সরকার নিজেদের স্বার্থে ইন্টারনেট শাটডাউন করে দিলে প্রবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম নেয়। হুমকি উপেক্ষা করে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সভা, সেমিনার সহ নানা উপায়ে প্রতিবাদ জানাতে থাকে। দেশের মানুষের পক্ষে বিদেশের রাজপথে নেমে সংযুক্ত আরব আমিরাতে জেলে যেতে হয় অনেক প্রবাসীকে। ইন্টারনেটের বিচ্ছিন্নতা প্রবাসীদের আরও বিক্ষুব্ধ করে তোলে। প্রতিবাদের ভাষা হিসেবে তারা নেয় এক ব্যতিক্রমধর্মী পদক্ষেপ, রেমিটেন্স শাটডাউনের ঘোষণা। এতে সরকারের অর্থনীতিতে বড় আঘাত আসে। 2024 সালের জুলাইয়ে 10 মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স দেশে যায়। তবে জুলাই আন্দোলনের পর সেই চিত্র বদলে যায়। রেমিটেন্সের প্রবাহ ঘুরে দাঁড়িয়ে যেন 180 ডিগ্রিতে মোড় নেয়। এই টাকা না পাঠানোর অর্থ এই না যে তারা দেশকে ওন করছে না, তারা দেশকে ওন করে, কিন্তু তাদের কষ্টার্জিত অর্থ যেটা দেশে প্রেরণ করে সেটা যাতে জনগণের বিরুদ্ধে ব্যবহৃত না হয় সেইটা নিশ্চিত করার জন্য তারা সরকারকে ডিজোন করত। এই কারণে টাকা প্রেরণ করতে তারা রাজি হয়নি। 23-24 অর্থ বছরের তুলনায় 24-25 অর্থ বছরে রেমিটেন্স প্রেরণের হার 26% বৃদ্ধি পেয়েছে। 5ই আগস্টের পূর্ববর্তী সময় তাদের যে অবস্থান ছিল সেখান থেকে টোটাল 180 ডিগ্রি ঘুরে 6ই আগস্ট থেকে তাদের কিন্তু মানসিক অবস্থার পুরো পরিবর্তন হয়েছে। দেশের সংকটময় মুহূর্তে যখন গণ আন্দোলন নতুন গতি পাচ্ছে, ঠিক তখনই এক ঐতিহাসিক ভূমিকা রাখলেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে তারা শুধু অর্থনৈতিক প্রতিবাদই জানায়নি, বরং প্রমাণ করেছে জাতির সংকটে দূর থেকেও তারা একাত্মতা। এই অভাবনীয় সাংগঠনিক কর্মসূচি বাংলাদেশের গণ অভ্যুত্থানে এক নতুন মাত্রা যোগ করে। আন্দোলনকারীরাও বলছেন, রেমিটেন্স যোদ্ধাদের এই অবদানের স্বীকৃতি ও মর্যাদা না দিলে আন্দোলনের প্রকৃত সুফল পুরোপুরি অর্জন সম্ভব হবে না। আমরা আগামী পার্লামেন্টে আমাদের এই প্রবাসীদের জন্য আমরা আমাদের যে একটা মতামত, সেখান থেকে আমরা বলেছি একটা নির্দিষ্ট কোটা, সেটা হোক 5% হোক 10%,
রাখা যেতে পারে, তাতে হচ্ছে আমাদের পার্লামেন্টটা এনরিচ হবে এবং এর ফলে হচ্ছে দেশের অর্থনীতিতে একটা ভূমিকা আসতে পারে। কারণ যারা নির্বাচন করতে চাবে তার তো একটা নির্বাচনী খরচ সহ অন্যান্য কাজে তার এখানে টাকা আনতে হবে, যদি ওই দেশে ইনকাম করেই তো আনতে হবে, এই দেশে তো তিনি থাকেন না, কাজে সেই ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু এটা একটা ভূমিকা রাখতে পারে। মহান স্বাধীনতা থেকে 24-এর অভ্যুত্থান, প্রবাসীরা প্রমাণ করেছেন তারা কেবল রেমিটেন্স যোদ্ধা নয়, ইতিহাস পাল্টে দেওয়ারও নায়ক। প্রবাসীরা বলছেন জুলাই কেবল ঐতিহাসিক অভ্যুত্থান নয়, বরং এক নতুন বাংলাদেশের স্বপ্ন। আলাউদ্দিন মজুমদার, বিটিভি নিউজ, ঢাকা। জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশের মতো চট্টগ্রামও ছিল উত্তাল। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সক্রিয় ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারেক আহমেদ। এক বছর পর এই অগ্নিঝরা জুলাইয়ে তার স্মৃতিকথা তুলে ধরে সাক্ষাৎকার। বিশ্ববিদ্যালয় অবদানের পর থেকে কন্টিনিউয়াসলি বার্তা থাকে। আপনি কি বুয়ারহাটের কথা না বলেন, নতুন ব্রিজের ঘটনা বলেন, সেমভাবে আপনি যদি বলতে চান নিউ মার্কেটের, সব জায়গায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবাই মানে একটা জায়গা থেকে নেমে আসে। সেটা হচ্ছে যে কি আমাদের নিরহ ভাইরা যে কোটার উপর যে একটা আন্দোলন শুরু করছে, এটার উপর হঠাৎ করে হামলা কেন? এই ক্ষোভ থেকে আমরা সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নামে একটা পর্যায়ে মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে এই আন্দোলনটা অনেক বেশি জড়াই যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সেক্টর থেকে মানে স্টুডেন্ট নিজ জায়গা থেকে মানবিকতা থেকে আন্দোলনটা অংশগ্রহণ করে। হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো ৩৬শে জুলাই একটা বিজয় দিয়েছে। আমরা চেষ্টা করি এখন যে পরবর্তী বাংলাদেশটা উঠছে, আগে যে ফেসিস্টগুলো বাংলাদেশে তৈরি হইতো বা ফেসিস্টের যে পথগুলো যে রুলসের মাধ্যমে ফেসিস্ট তৈরি হয়, এগুলোর এখনও কিন্তু পরিবর্তন বা সংস্কার হয় নাই। আমরা চাই না আর রক্ত দেব বাংলাদেশের, আমাদের বাইরে আর রক্ত দিয়েই আবার নতুন ফেসিস্ট এখানে তৈরি হোক। কিন্তু বাংলাদেশের আমরা যে আশারূপ একটা চেষ্টা করছিলাম, হয়তো সামনে কিছু সংস্কার হবে, কিন্তু আবার নতুন ফেসিস্টের যেই তৈরি হওয়ার যে পথ, এই পথগুলোকে সংস্কার করে যাতে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখান থেকে মানে সুস্থভাবে প্রত্যেকটা পলিটিক্যাল দল বলেন, প্রত্যেকটা ছাত্র বলেন, প্রত্যেকটা পেশাজীবী মানুষ বলেন নিজস্ব মত প্রকাশ করতে পারবে, নিজের মতো করে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে এবং এখানে কারো উপর কোনো ধরনের অত্যাচার করা হবে না, কারো উপর কোনো ধরনের জুলুমের শিকার হবে না। সব কিছুই মোটামুটি মিলে এমন একটা দেশ আমরা চাই যাতে ভবিষ্যতে মানে এখানে কোনো কারো উপর কারো মানে আমি এরকম মানুষ, আমি নেতা, আমার উপর কারো উপর জোর করা হোক, এই বিষয়গুলো আসবে না অ্যাকচুয়ালি। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় ২৪ ঘন্টায় অনাহারে শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে খবর জানানো হয়। খবরে বলা হয়, ইসরায়েলের নির্বিচার হামলার পাশাপাশি তীব্র খাদ্য সংকটে ভুগছেন গাজার বাসিন্দারা। অনাহারে অর্ধাহারে দিনের পর দিন কাটাতে হচ্ছে উপত্যকাটির অসহায় শিশুদের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব মতে ২১ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের সময় উপত্যকাটিতে অপুষ্টিতে ভুগে ১০১ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৮০ জনই শিশু। গাজায় বর্তমানে প্রায় ৯ লাখ মানুষ ক্ষুধায় ভুগছেন বলে জানিয়েছে স্থানীয় আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া। এর মধ্যে ৭০,০০০ শিশু অপুষ্টিতে আক্রান্ত বলে জানিয়েছেন তিনি। গাজায় বর্তমানে এক মুঠো খাবারের জন্য হাহাকার দেখা দিয়েছে। খুব সীমিত পরিমাণে প্রবেশ করতে দেওয়া হচ্ছে জাতিসংঘের ত্রাণ। সেখানেও চলছে লুটপাট। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিচালিত বিতর্কিত ত্রাণ সহায়তা কেন্দ্রগুলোতে খাবার সংগ্রহ করতে দিয়ে নির্বিচার গুলির মুখে পড়ছেন ফিলিস্তিনিরা। ৭ মে থেকে ত্রাণ কেন্দ্রগুলোর কাছে হত্যা করা হয়েছে ১,০০০-এর বেশি মানুষকে। শুধু গাজার বাসিন্দারা নয়, অনাহারে ভুগছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউর কর্মী ও চিকিৎসকেরাও। সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি এক বিবৃতিতে বলেছেন, অনাহার ও অবসাদের কারণে তাদের অনেক কর্মী ও চিকিৎসক কাজ করতে করতে জ্ঞান হারিয়ে ফেলছেন। গাজায় বিতর্কিত ত্রাণ সহায়তা কেন্দ্রগুলো পরিচালনা করে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন, জিএইচএফ নামের একটি সংস্থা। জিএইচএফ এর সমালোচনা করে লাজারিনি বলেন, সংস্থাটির ত্রাণ কেন্দ্রগুলো হলো মৃত্যুর ভাঁত। ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের স্নাইপাররা নির্বিচার গুলি করেন, যেন তাদের হত্যা করার লাইসেন্স দেওয়া হয়েছে।
দ্রুত পদক্ষেপ না নিলে গাজায় অবস্থান করা সাংবাদিকরাও অনাহারে মারা যেতে পারেন বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা এফপির সাংবাদিকদের সংগঠন। এদিকে ইসরায়েলি হামলায় আরও 81 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় 59,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মশাবাহিত ভাইরাস চিকুনগুনিয়া আবারও বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করছে। 2004-5 সালের মতো মহামারীর আশঙ্কা তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, প্রাদুর্ভাব রুখতে এখনই জরুরি ও কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে। বিশ্বজুড়ে আবারও মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। ইতোমধ্যে বিশ্বের 119টি দেশের প্রায় 560 কোটি মানুষ এই ভাইরাসের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে WHOর মেডিকেল অফিসার ডায়ানা রোজাস আলভারেজ দেশগুলোকে এখনই কার্যকর ও জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। If we want to compare the number of weekly cases, the average weekly cases that are reported in the Americas are from 2,000 to 3,000, and this year we had a record number of almost 35,000 cases in just 1 week. And that's why the Americas declare an alert or emergency due to chikungunya virus. 2004 থেকে 5 সালে বিশ্বজুড়ে যেভাবে চিকুনগুনিয়া ছড়িয়ে পড়েছিল, বর্তমানে আবার সেই একই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানায় সংস্থাটি। ভারত মহাসাগরের লা রিউনিয়ন, মায়োত্তে ও মরিশাস দ্বীপপুঞ্জ থেকে নতুন করে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে শুধু লা রিউনিয়ন দ্বীপেই 1/3 মানুষ ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন। বর্তমানে মাদাগাস্কার, সোমালিয়া, কেনিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, বিশেষ করে ভারতেও সংক্রমণ ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলতি বছরের 1 মে থেকে শুধু ফ্রান্সেই বাইরের দেশ থেকে আসা অন্তত 800 জন চিকুনগুনিয়া রোগীর সন্ধান মিলেছে। ইতালিতেও সম্প্রতি এমন একটি ঘটনা ধরা পড়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও রয়েছে উচ্চ ঝুঁকি। 2017 সালে বাংলাদেশে ব্যাপকভাবে চিকুনগুনিয়া দেখা দেয়। ঢাকায় তখন 13,000 রোগী শনাক্ত হয় এবং 23টি জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী বাড়িভিত্তিক এডিস মশার লার্ভার ঘনত্ব 20-এর বেশি হলে এলাকাটি উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়। অথচ চলতি মাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে এডিস মশার ঘনত্ব পাওয়া গেছে 33 থেকে 134.62, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত 20-এর চেয়ে অনেক বেশি। আইসিডিডিআরবি গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 289টি নমুনা পরীক্ষায় 52% রোগীকে চিকুনগুনিয়ায় আক্রান্ত হিসেবে শনাক্ত করে। যদিও চিকুনগুনিয়ার কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, জ্বর, সন্ধিতে তীব্র ব্যথা এবং দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা এর প্রধান লক্ষণ। এই রোগ প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষার ওপরেই জোর দেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে, এখনই ব্যবস্থা না নিলে এই ভাইরাস আবারও বৈশ্বিক মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। আহমেদ অনি, বিটিভি নিউজ। আবারও দেশের খবর। কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে 4 দিন ভেসে থাকা একটি মাছ ধরা ট্রলার ও 18 জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। গতকাল নৌবাহিনীর যুদ্ধজাহাজ শহীদ ফরিদ সাগরে নিয়মিত টহল দেয়া অবস্থায় মহেশখালী হতে 25 মাইল পশ্চিমে একটি মাছ ধরা ট্রলার ভাসমান অবস্থায় দেখতে পায়। এ সময় ট্রলারে অবস্থানরত জেলেরা নৌবাহিনীর জাহাজটিকে দেখতে পেয়ে বিপদ সংকেত প্রদর্শন করলে নৌবাহিনীর জাহাজটি বিপদগ্রস্ত ট্রলারের নিকট ছুটে যায়। পরে নৌবাহিনীর সদস্যগণ ট্রলারটিকে নিরাপদে কুতুবদিয়া এলাকায় পৌঁছে দেন। এ সময় তাদের প্রয়োজনীয় পানি ও খাবার ছাড়াও জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। শেয়ারবাজারের খবর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,905.30, যা গতকালের চেয়ে শতকরা 1.71 বেশি। এছাড়া CAC 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,145.12, যা গতকালের চেয়ে শতকরা 2.21 বেশি। আজ 253টি কোম্পানির 30,14,657টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 6,67,49,000 টাকারও বেশি। এর মধ্যে 148টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 80টির কমেছে এবং 25টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা মেঘলা থাকতে পারে। সে সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5টা 21 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 37 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 12টা 14 মিনিটে, জোয়ার সকাল 6টা 42 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 12টা 26 মিনিটে এবং জোয়ার সন্ধ্যা 7টা 26 মিনিটে। এ ছিল আজকের সংবাদ। তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 13টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ